যে পার্ট থাকবে সেগুলো হচ্ছে এই অ্যাসিডগুলোর নাম করা, অর্থাৎ H3PO4, H2SO4। আমি তোমাদের কাছে জানতে চাই এই অ্যাসিডগুলোর নাম কি। H3PO4, H2SO4 এই অ্যাসিডগুলোর একটা সুনির্দিষ্ট নাম রয়েছে। নামটা কি হতে পারে সেটা বোঝার জন্য একটু তাকিয়ে দেখো এই দুইটো অ্যাসিডের মধ্যে কোন পার্টটুকু কমন, সেটা দিয়ে এই অ্যাসিডটার নামকরণ করা হয়। এই অ্যাসিডগুলোর মধ্যে অক্সিজেন পার্টটা হচ্ছে কমন। সো দুই জায়গাতেই অক্সিজেন আছে। হাইড্রোজেন তো অ্যাসিড থাকলে থাকবেই, তার পাশাপাশি কিন্তু অক্সিজেনও আছে। সো আমাকে একটু বলার চেষ্টা করো এই অ্যাসিডগুলোকে সাধারণভাবে কি নামে অভিহিত করা হয়। আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করে যাচ্ছি। থ্যাংক ইউ যারা আমাদের সাথে প্রতিনিয়ত হাজার হাজার কমেন্ট করো। গতকালকে দুটো লাইভ ক্লাসে 8,000 কমেন্ট এসেছে। তো অনেকেই লিখে যাচ্ছ সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। আমি আসলে এইটা জানতে চাইনি। সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এই দুইটো অ্যাসিডকেই একটা গ্রুপের অ্যাসিড বলা হয়ে থাকে। সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এরা কোন গ্রুপের অন্তর্গত? ইয়েস, সর্বপ্রথম কারেক্ট অ্যান্সারটা দিতে পেরেছে শাফি আহমেদ ফাহিম। তার অ্যান্সারটি কারেক্ট হয়েছে। বাকি সবাই প্রশ্নটা হয়তো বুঝতে পারোনি। শাফি আহমেদ ফাহিম বলেছে এরা সবাই হচ্ছে অক্সো অ্যাসিড। তাহলে আমাদের আজকের আলোচনার প্রথম পার্ট হচ্ছে অক্সো অ্যাসিডের নামকরণ। আমাদের আজকের আলোচনার প্রথম পার্ট হচ্ছে অক্সো অ্যাসিডের নামকরণ। এই অ্যাসিডগুলোকে বলা হয় অক্সো অ্যাসিড। H3PO4, H2SO4 এদেরকে বলা হয়ে থাকে অক্সো অ্যাসিড। এখন অক্সো অ্যাসিডের নামকরণের ভিত্তি কি? অক্সো অ্যাসিডের নামকরণের প্রধান ভিত্তি হচ্ছে তার কেন্দ্রীয় মৌলের জারণ মান। তার কেন্দ্রীয় মৌলের জারণ মান দিয়ে অক্সো অ্যাসিডের নাম করে ফেলতে হয়। তার মানে আমি বলতে চাচ্ছি এই যৌগে এই ফসফরাস, এই যৌগে এই সালফার, এরা হচ্ছে অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় মৌল। এই কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করার মাধ্যমে অক্সো অ্যাসিডের নাম করতে হয়। তো প্রথমে তোমাদেরকে একটু শিখিয়ে দেই জারণ মান কিভাবে বের করতে হয়। ধরে ফেলো ফসফরাসের জারণ মান হচ্ছে x। আমরা ধরি ফসফরাসের নিজের চার্জ হচ্ছে x। আমরা জানি হাইড্রোজেনের চার্জ হয় +1। হাইড্রোজেনের চার্জ +1। হাইড্রোজেন আছে 3টি, তাহলে হবে 3 × +1। তাহলে হাইড্রোজেনের চার্জ হচ্ছে 3 × +1, ফসফরাসের চার্জ হবে x। অক্সিজেন আছে 4টি, প্রত্যেকটির চার্জ হচ্ছে -2। অক্সিজেন প্রত্যেকটার চার্জ -2 এবং অক্সিজেন আছে 4টি, তাই 4 দিয়ে গুণ হলো। তাহলে টোটাল চার্জ হবে 0। টোটাল চার্জ 0 কারণ H3PO4 এর ওভারঅল চার্জ 0। তাহলে তুমি যদি এখন ক্যালকুলেট করো 3 + x - 8 = 0, তাহলে x আসবে, লক্ষ্য করো ওই পাশে করলে কাটাকাটি করার পর থাকে +5। তাহলে এইখানে ফসফরাসের জারণ মান আসে +5। তাহলে এই ফসফরাসের অ্যাসিডটি অক্সো অ্যাসিডটির নামকরণ করার সময় এই জারণ মানটুকু ব্যবহার করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে তা বলে দেওয়ার আগে তোমাদেরকে একটু যাচাই করে নিই। সবাই আমাকে একটু বলে দাও কমেন্ট করে এই H2SO4 এ সালফারের জারণ মান কত? H2SO4 এ সালফারের জারণ মান কত? যে কারেক্ট অ্যান্সার দিতে পারবে আমি খুবই খুশি হব তার জন্য, যে H2SO4 এর সালফারের জারণ মান কত। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। সবাই কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দিতে ভুলবে না। প্রশ্ন ছিল সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত। রাকিব হাসান আমাকে প্রশ্ন করেছিল অক্সো অ্যাসিড কি? যেই অ্যাসিডে অক্সিজেন থাকে, যেই অ্যাসিডে অক্সিজেন থাকে তাকেই বলা হয় অক্সো অ্যাসিড। ওকে, সো আমি দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার ঝাঁকে ঝাঁকে আসা শুরু করেছে। শরীফুল টগর, আন্দালিব রহমান পার্থ, ওবাইদুর রহমান স্বর্ণা, জার্না সুলতানা, ফাজিয়া ফাহমিদা, মোহাম্মদ মামুন, আরমিন শরীফ, ফারিয়া জাহরা, লিপি, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। এই মুহূর্তে মুনজেরিন শরীদ, মাহমুদ সৌরভ সহ
250-রও বেশি স্টুডেন্ট এই ক্লাসটিতে লাইভ আছে। ফোকাসটির একটু সমস্যা দেখা যাচ্ছিল, সমস্যা নেই, ফোকাসটি এখনই ঠিক হয়ে যাবে। সবাই একটু ধৈর্য ধরে যদি অপেক্ষা করো, আমরা হয়তো বা একটু যান্ত্রিক ত্রুটির মধ্য দিয়ে যাচ্ছি, বাট যান্ত্রিক ত্রুটিগুলো বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হবে না। সো ইয়েস, সো যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো খুবই অভিনন্দন। সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান হয় +6। কিভাবে আসে বের করে দেখাই। H2SO4, হাইড্রোজেন দুইটা আছে, প্রত্যেকটার চার্জ +1, সালফারের চার্জ ধরলাম x, অক্সিজেনের চার্জ চারটার, প্রত্যেকটার চার্জ -2 = 0, তাহলে x এর ভ্যালু আসবে +6। সো এইভাবে জারণ মান ব্যবহার করে আমরা নামকরণগুলো শিখব। কিভাবে সেটা করতে হয় আসো এখন সেটা বলে দিই। জারণ মান ব্যবহার করে নামকরণ করার জন্য একটা ছোট্ট চার্ট তোমাদেরকে আমি এঁকে দিব। চার্টটা হচ্ছে কত জারণ মানের জন্য নাম কি হবে। তো সবাই এই চার্টটা অবশ্যই সংরক্ষণ করবে, খাতায় লিখে নিবে। জারণ মান 1 হলে তার নাম হবে হাইপো ... যদি জারণ মান হয় 3 অথবা 4 তাহলে হবে শুধু আস। যদি জারণ মান হয় 5 অথবা 6 তাহলে জারণ মান নাম হবে ইক। আর জারণ মান যদি হয় +7 তাহলে নাম হবে পার ... ইক। আমি একটু বোর্ড থেকে সরে দাঁড়াচ্ছি, তোমরা সবাই এই মুহূর্তে এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা সবাই এই জিনিসটার একটা সুন্দর স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু সরে দাঁড়াই তোমাদের জন্য। তোমরা সবাই স্ক্রিনশটটি গ্রহণ করে ফেলো, কারণ এই জিনিসটা বারবার তোমার পরীক্ষায় কিন্তু কাজে আসবে। সো সবাই একবার স্ক্রিনশটটা নিয়ে নাও যে কত কি কোনটির জন্য কি ধরনের প্রবলেম হবে। সবাই কিন্তু একটি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও। অনেকেই বলে যাচ্ছ যে ভাইয়া ফোকাসের প্রবলেম হচ্ছে, এটা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। আমি দেখতে পাচ্ছি এখানে বোর্ডে একটা সুন্দর চার্ট আঁকা হয়েছে, তো সেই স্ক্রিনশটটা তোমরা অবশ্যই নিয়ে নাও। লক্ষ্য করো, তো এই নামগুলো ব্যবহার করে, এই জারণ মানগুলো ব্যবহার করে কিভাবে নাম লিখতে হয় তোমাদের এখন সেটা আমি একটু বলে দিই। লক্ষ্য করো, আমি তোমাদেরকে 4টি উদাহরণ দেখাবো। HClO, HClO2, HClO3, HClO4। সবাই একটু লক্ষ্য করো, এরা সবাই হচ্ছে, চারটাই হচ্ছে ক্লোরিনের অ্যাসিড, ক্লোরিনের অক্সো অ্যাসিড। এইখানে ক্লোরিনের চার্জ +1, এইখানে তার চার্জ +3, এখানে চার্জ +5, এইখানে চার্জ +7। সো তোমরা সবাই লক্ষ্য করছো +1, +3, +5, +7 এগুলো হচ্ছে তাদের চাপ, তাদের জারণ মান। এখন লক্ষ্য করে দেখো, আমরা আসি +1 এর নামকরণে। +1 এর নামকরণের জন্য নিয়ম হচ্ছে হাইপো ... আস। তার মানে নামের আগে বসবে হাইপো, নামের পরে বসবে আস, মাঝখানে বসবে যৌগের নাম। তাহলে মাঝখানে বসবে এই ক্লোরিন অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুটার নাম। তাইলে মাঝখানে কেন্দ্রীয় পরমাণুটার নাম বসবে। তাহলে লক্ষ্য করো, এটার নাম হবে হাইপো ক্লোরিন যোগ আস, এটাকে আমরা লিখব ক্লোরাস, হাইপো ক্লোরাস অ্যাসিড। এটাকে আমরা লিখব হাইপো ক্লোরাস অ্যাসিড। কিভাবে নামটা করলাম দেখো, এইটা হচ্ছে সেই ... পরাটুকু। হাইপো এবং আস নাম থেকে এসেছে, এই ... মাঝখানের জায়গাটুকুতে কেন্দ্রীয় পরমাণু ক্লোরিনকে বসাতে হয়েছে। ক্লোরিন যোগ আস, আমি আবারও দেখাই, মাঝখানে ছিল ক্লোরিন, তার সাথে যোগ হয়েছে আস, এই পুরো অংশটুকু মিলে হয়েছে ক্লোরাস। তাহলে এই অ্যাসিডটাকে আমরা বলি হাইপোক্লোরাস অ্যাসিড। সো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের সবাই এখন আমাদের সাথে এই ভিডিওটি সুন্দর মতন দেখতে পাচ্ছো। মাঝে মাঝে একটু যান্ত্রিক ত্রুটি আসলে হয়ে যায় নেট কানেকশন প্রবলেমের কারণে। আমি তোমাদেরকে অবশ্যই বলবো তখন ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য, যাতে করে তুমি আবার ক্লাসটিতে ফেরত আসতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা ইতিমধ্যে ভিডিওটি শেয়ার করেছো। ভেরি গুড, সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। তো যারা বুঝতে পেরেছো তাদের জন্য আমরা পরের প্রবলেমটাতে চলে যাই। তাকিয়ে দেখো, এইখানে জারণ মান হচ্ছে +3। জারণ মান যদি হয় +3 তার নাম হয় ... আস।
তার মানে বুঝো হাইপো পার্টটুক বাদ শুধু বাকি অংশটুকু লিখতে হবে। তাহলে এই অ্যাসিডটার নাম হবে ক্লোরাস অ্যাসিড। এই ডট 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 পার্টটুকু বা ডট ডট ডটে সেই মৌলের নাম বসবে। আমাদের মৌলটা হচ্ছে ক্লোরিন, ক্লোরিন যোগ আস, তাই এখানে লিখলাম ক্লোরাস অ্যাসিড। এরপরেরটাতে জারণ মান হচ্ছে +5। এবার তোমরাই আমাকে বলে দাও এই 3 নম্বর অ্যাসিডটার নাম কি হবে। 3 নম্বর অ্যাসিডটার নাম কি হবে তোমরাই আমাকে কমেন্টে জানিয়ে দাও। খুব ভালো করে লক্ষ্য করলেই পেরে যাবে। যদি হাইপো ডট 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 আসের জন্য আসে হাইপোক্লোরাস, ডট 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 আসের জন্য আসে শুধু ক্লোরাস, তাহলে এখানে যদি শুধু ক্লোরিনের নামটা বসাও, কেন্দ্রীয় মৌল ক্লোরিনের নামটা বসাও, তাহলে কিন্তু 3 নম্বর অ্যাসিডটির উত্তর তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের কমেন্ট কিন্তু দেখে যাচ্ছি, কন্টিনিউয়াসলি তোমাদের কমেন্টগুলো আমার চোখের সামনে আসছে। আমি অনেক একজন জিজ্ঞেস করেছে কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনবো। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু সাধারণত মাঝখানে যেটা লাগা হয় সেটা, অর্থাৎ যেটা একটু সংখ্যায় কম থাকে। কেন্দ্রীয় পরমাণু চিনার মেইন উদ্দেশ্য হচ্ছে যেখানে হাইব্রিডাইজেশন ঘটে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। ইয়েস, শাকিল, স্নিগ্ধ স্বরূপ, মাসুদুর রহমান, ওবাইদুর রহমান, স্বপ্নিল সৃজনী, আরমান শরীফ, আশিক, তোমাদের সবার অ্যান্সার কারেক্ট হয়েছে। তোমরা বলে যাচ্ছ যারা, এটার নাম হবে ক্লোরিক অ্যাসিড। তাহলে এইটার নাম হবে ক্লোরিক অ্যাসিড, কারণ এটা +5। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো +7 যেটা এই 4 নম্বরটা, এইটার নাম কি হবে? এইটার নাম হবে পার ক্লোরিক অ্যাসিড। এইটার নাম হবে পার ক্লোরিক অ্যাসিড। তাহলে দেখো হাইপোক্লোরাস, ক্লোরাস, ক্লোরিক, পার ক্লোরিক অ্যাসিড, এই নামগুলো আমরা কিভাবে বের করে ফেললাম? আমরা তাদের কেন্দ্রীয় মৌল ক্লোরিনের জারণ মান বের করলাম। জারণ মানগুলো এই ছকের সাথে মিলিয়ে দেখলাম। এই ছকে আমাদেরকে যা বলবে সেই অনুসারে নাম লিখতে হবে। আমাদের মাথা খাটানোর জায়গা হচ্ছে একটা জায়গায়, এর নাম ক্লোরিন, তো ক্লোরিন যোগ আসকে আমাদের ক্লোরাস লিখতে হবে, ক্লোরিন যোগ ইককে আমাদের ক্লোরিক লিখতে হবে। এইটুকু হচ্ছে মাথা খাটানোর জায়গা। আমি তোমাদেরকে আরেকটা বার অনুরোধ করব, এখন আমি সরে দাঁড়িয়েছি, তোমরা সবাই এই বোর্ডটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ পরীক্ষার হলে যাওয়ার আগে পুরো ক্লাসটা দেখার সুযোগ নাও হতে পারে। এই বোর্ডটুকুর একটা স্ক্রিনশট নিয়ে রাখো। রেডি, 1 2 3, সবাই স্ক্রিনশটটা নিয়ে ফেলো। স্ক্রিনশটটা নেওয়া শেষে আমরা তোমাদেরকে কয়েকটা কুইজ করতে দিব। তো আশা করি সবাই নিয়ে ফেলেছো। এবার তোমাদেরকে কয়েকটা কুইজ করতে দিই, আসো। এখন কুইজ টাইম। কুইজের নিয়ম হচ্ছে যে সবার আগে উত্তর দিতে পারবে তার নাম আমি বোর্ডে লিখে রাখবো, এবং 10 মিনিট স্কুল যতদিন থাকবে ওই ভিডিওতে তার নামটা আমাদের বোর্ডে লেখা থাকবে। সো কুইজ। এবং আমি কিন্তু বেশ ভালো লেভেলের প্রবলেম আজকে তোমাদের জন্য জড়ো করে নিয়ে এসেছি। তো আসো আমরা সেই প্রবলেমগুলো তোমাদেরকে দেওয়া শুরু করি। H3PO2, H3PO2, সবাই এই অ্যাসিডটার নাম বের করার চেষ্টা করো। প্রথম কাজ ফসফরাসের জারণ মান বের করা। তো সবাই H3PO2 এর নাম লেখা শুরু করে দাও। আমি দেখতে চাই কতজন H3PO2 এই অ্যাসিডটার নাম বলতে পারে, বিকজ দিস ইজ ভেরি টাফ। তোমরা যারা এই ক্লাসটি এখনো শেয়ার করনি, এখনই সুযোগ শেয়ার করে দেওয়ার, কারণ আজকে আমরা অনেক নতুন জিনিস শিখতে পারবো। আমি এখনো কিন্তু তোমাদের কারো কাছে H3PO2 সঠিক উত্তর পাইনি। প্রথম কাজ কিন্তু ফসফরাসের জারণ মান বের করা, তারপর এইখানে ম্যাচ করানো। ইয়েস, আমি সর্বপ্রথম কারেক্ট অ্যান্সারটি পেয়েছি ইরফান চৌধুরীর কাছ থেকে। থ্যাংক ইউ ইরফান চৌধুরী, তুমি সর্বপ্রথম কারেক্ট অ্যান্সারটি দিয়েছো। তো কারেক্ট অ্যান্সার আমাদের কুইজের বিজয়ী হচ্ছে ইরফান চৌধুরী। থ্যাংক ইউ ইরফান চৌধুরী আমাদের আজকের কুইজে বিজয়ী হয়ে যাওয়ার জন্য। তাছাড়াও যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়ে যাচ্ছ আমি তাদের নামগুলো একটু পড়তে চাচ্ছি। এইচ হৃদয়ের অ্যান্সার ভুল হয়েছে। শাকিল, তোমার অ্যান্সারও ভুল হয়েছে। শরীফুল জগরের অ্যান্সার ভুল হয়েছে। মার্জিয়া তিশার অ্যান্সার ভুল হয়েছে। দেখো খুব কম সংখ্যক মানুষই কিন্তু এখন পর্যন্ত কারেক্ট অ্যান্সারটা দিতে পারছো। দিস ইজ এ ভেরি টাফ প্রবলেম। ফাইজা ফাহমিদা, তোমার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। আন্দালিব রহমান পার্থ,
হিজ অ্যান্সার ইজ কারেক্ট। পার্থ, তোমার অ্যান্সারও কারেক্ট হয়েছে। কনগ্রেচুলেশন পার্থ, তোমার এই কারেক্ট অ্যান্সারটি দেওয়ার জন্য। ইরফান চৌধুরী আমাকে থ্যাঙ্কস জানিয়েছে। আসলে ইরফান, থ্যাঙ্কস তোমাকে যে আমাদের এই ক্লাসে বুঝে এই প্রশ্নটার উত্তর করতে পেরেছো। আসলে আমরা উত্তরটা তোমাদেরকে বলে দিই। এখানে ফসফরাসের জারণ মান বের করতে হবে। জারণ মান বের করি। হাইড্রোজেনের 3টার প্রত্যেকটা চার্জ +1, ফসফরাস এক্স, অক্সিজেন 2টা আছে, প্রত্যেকটার চার্জ -2, টোটাল চার্জ 0। তো এক্স এর ভ্যালু আসে +1, এক্স এর ভ্যালু +1, তার মানে এই ফসফরাসটার চার্জ +1। তো আসো আমরা এখন কি করব, এই যে +1 তার নাম দেখি হাইপো ... আস, তাহলে এখানে আসবে ফসফরাস, হাইপো ... আস, তাহলে এটার নাম হবে হাইপো ফসফরাস অ্যাসিড। সো হাইপো ফসফরাস অ্যাসিড, এই উত্তরটি দিয়ে আমাদের আজকের কুইজের বিজয়ী হয়ে নিয়েছে ইরফান চৌধুরী। কনগ্রেচুলেশন যে এই প্রশ্নটির কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো। এটা বেশ কঠিন একটা প্রবলেম ছিল। কুইজ এখানেই কিন্তু শেষ নয়, আমরা এখন আরো একটি কুইজ নিতে যাচ্ছি। সেটা হচ্ছে H3PO3, এই অ্যাসিডটার নাম কি? যথারীতি এটার উত্তরও যে দিতে পারবে তার নামও কিন্তু আমরা বোর্ডে লিখে দিব। আমি কিন্তু তোমাদের উত্তরের জন্য এখনো অপেক্ষা করে যাচ্ছি। সবাই এখনই ভেরি গুড, যারা কারেক্ট অ্যান্সার দিয়ে যাচ্ছ। আমি এই H3PO3 অ্যাসিডটার নাম জানতে চাচ্ছি। ইয়েস, পিচাসিদ্ধ ডঙ্কার, মার্জিয়া তৃষা, তোমাদের অ্যান্সার কারেক্ট হয়ে যাচ্ছে। পিচাসিদ্ধ ডঙ্কার, মার্জিয়া তৃষা, তোমাদের অ্যান্সার কারেক্ট হয়ে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি রেজওয়ানা রাইজার অ্যান্সার কারেক্ট হয়েছে, নিসর্গ মৃধার অ্যান্সার কারেক্ট হয়েছে। যারা কারেক্ট অ্যান্সার দিয়ে যাচ্ছ তোমাদেরকে কিন্তু আমার প্রাঞ্জল অভিনন্দন রইল। ভেরি গুড, যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ। আসো আমরা এই প্রবলেমটিকে এখনই সলভ করে দিব তোমাদের জন্য। হয়তো সাময়িক ইন্টারনেট গোলযোগ চলতে পারে, বাট তার মধ্যেও আমরা ক্লাসটি চালিয়ে যাওয়ার চেষ্টা করব, বিকজ আজকের ক্লাসটা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই কারো যদি নেট কানেকশনের প্রবলেম থাকে সাথে সাথে আবার ফেরত আসার চেষ্টা করবে। তো আমি আশা করি আমাদের কানেকশন প্রবলেম ফিক্স হয়েছে। ইয়েস, H3PO4, আসো এটার নাম বলে দিই। তো এটার ফসফরাসের চার্জ হচ্ছে, আমরা যদি হিসাব করি, +3। আমরা দেখতে চাচ্ছি +3 এর জন্য তার নাম হচ্ছে আস, তাহলে এই অ্যাসিডটার নাম হবে ফসফরাস অ্যাসিড। তাহলে এইটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ফসফরাস অ্যাসিড। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ফসফরাস অ্যাসিড। তো এর মধ্য দিয়ে আমাদের অক্সো অ্যাসিডের নামকরণের যে পার্টটুকু ছিল সেইটা শেষ হলো। এই অক্সো অ্যাসিডের নামকরণের পার্টটুকু আমরা এখন শেষ করে ফেললাম। এখন তোমাদেরকে আরো একটা এক্সট্রা জিনিস শেখানো হবে, সেটা হচ্ছে এই অক্সো অ্যাসিডের নামের আগে কখনো কখনো দেখবে এরকম কথা যুক্ত হয়, অর্থ, তারপরে মেটা, তারপরে পাইরো। যেমন এর একটা এক্সাম্পল দিই, H2S2O7, তোমরা সবাই জানো এর নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড। এর নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড। সো আমার প্রশ্ন হচ্ছে অর্থ, মেথা, পাইরো, এই নামগুলো কিভাবে আসবে সেটা তোমাকে শিখিয়ে দেওয়া। এই অর্থ, মেটা, পাইরো এই নামগুলো কিভাবে আসবে সেটা তোমাদেরকে শিখিয়ে দেওয়া। আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, তোমরা কি বলতে পারো অর্থ, মেটা, পাইরো এই নামগুলো কিসের উপর ভিত্তি করে হয়? অর্থ, মেটা, পাইরো এই নামগুলো কিসের উপর ভিত্তি করে হয় সেটা কি তোমরা বলতে পারবে কিনা আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। অর্থ, মেটা, পাইরো এইগুলো, এই নামগুলো কিসের উপর ভিত্তি করে আসে তোমরা জানো কিনা? তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় এখনই আছি। ইয়েস, মার্জিয়া তিশা বলেছে অক্সিজেনের জারণ। ইয়া, একটু ইনডাইরেক্টলি ট্রু, আর একটু ডাইরেক্ট অ্যান্সার লাগবে। আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, রাফি ইসলাম না বলেছে
নিঃশেষে মধুর সকাল লিখেছে ভাইয়া কমেন্ট পড়েন না কেন? ভাইয়া কমেন্ট আমি পড়ার চেষ্টা করছি। ওকে, পারবা না, আমি তাহলে বলে দিচ্ছি। অর্থ মেটা পাইরো, অর্থ মেটা পাইরো এই সব নামগুলো আসবে ওয়াটার এর পরিমাণ, পানির পরিমাণের উপর ভিত্তি করে। পানির, ওয়াটারের পরিমাণ অর্থাৎ অ্যাসিডের মধ্যে কত মোল পানি রয়েছে সে পানির পরিমাণের উপর ভিত্তি করে নামগুলো হবে। সত্যিকার অর্থে অর্থর নাম শিখানোর কিছু নেই। অর্থটা হচ্ছে নরমাল, অর্থটা হচ্ছে নরমাল। তার মানে তুমি যে নরমাল অ্যাসিডের নাম লিখলে এই নামগুলোই হচ্ছে তার অর্থ নাম। তাহলে অর্থ হচ্ছে তার নরমাল কন্ডিশনটা। নরমালি একটু আগে তোমরা কুইজে যে নামগুলো লিখে দিলে সেইটাই হচ্ছে তার অর্থ নাম। তাই অর্থটা শিখানোর দরকার নেই, তোমরা এতক্ষণ যেটা শিখে আসছো সেটাই কিন্তু অর্থ। তাই আমি তোমাদেরকে বলে দিতে পারি H3PO4 এইটাকে তোমরা ডাকো হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটাকে তোমরা বলে থাকো ফসফরিক অ্যাসিড। এটাকে ফসফরিক অ্যাসিড না বলে তোমরা চাইলে বলতে পারো অর্থোফসফরিক অ্যাসিড। এটাকে ফসফরিক অ্যাসিড বললেও যেমন কারেক্ট হবে, অর্থোফসফরিক অ্যাসিড বলতে পারলেও কারেক্ট হবে। তাহলে H3PO4 এইটা হচ্ছে ফসফরিক অ্যাসিড বা অর্থোফসফরিক অ্যাসিড। তাহলে মনে রাখবো অর্থ হচ্ছে যে নরমাল নেমটা আছে সেই নরমাল নামটাকে আমরা বলে থাকি অর্থ। এবার আসবো মেটা কখন হবে। মেটা কখন হবে একটু লক্ষ্য করো। H3PO4 তার থেকে 1 অণু পানি বিয়োগ দাও। H3PO4 থেকে 1 অণু পানি বিয়োগ দিলে এইখানে কি হবে সবাই আমাকে কমেন্ট করে জানাও। ফসফরিক অ্যাসিড থেকে 1 অণু পানি বিয়োগ দাও, তাহলে কি পাবে সেটা আমাকে কমেন্ট করে জানাও। ফসফরিক অ্যাসিড থেকে 1 অণু পানি বিয়োগ করলে কি পাওয়া যাবে সেটা আমাকে একটু কমেন্টে আপনারা জানিয়ে দিবেন। আর অনেকে নেট প্রবলেম নিয়ে আজকে খুব অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে হ্যাঁ কানেকশন ইজ আ বিট উইক। আমরা একটু অপেক্ষা করছি এই উইক কানেকশন থেকে আবার ফেরত আসার জন্য। তোমাদের কাছে একটা কুইজ দেওয়া হয়েছে H3PO4 এইখান থেকে ওয়াটার বিয়োগ করা হলে কি পাওয়া যাবে। H3PO4 থেকে ওয়াটার বের হয়ে গেলে, H3PO4 থেকে ওয়াটার বের হয়ে গেলে কি পাওয়া যাবে সেটা তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি। H3PO4 থেকে ওয়াটার বের হয়ে গেলে কি পাওয়া যাবে সেটাকে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। আমাদের নেট কানেকশন এই মুহূর্তে ঠিক হয়ে গেছে, পারফেক্ট। তো আমি তোমাদের কাছ থেকে অ্যানসার গুলো পড়া শুরু করি। রাফি ইসলাম ভুল অ্যানসার দিয়েছো কিন্তু রাফি। শাকিল তালুকদারও ভুল অ্যানসার দিয়েছো রাফি। তারপর স্বপ্নিল তৌহিদও কিন্তু ভুল অ্যানসার করেছো। আশিক আহমেদও ভুল অ্যানসার করছো। ভাইয়া এটা কিন্তু খুব সহজ একটা কোশ্চেন। H3PO4 এখান থেকে 1 অণু পানি বিয়োগ করতে হবে, জাস্ট বিয়োগ করে দাও। সবার প্রথম কারেক্ট অ্যানসার দিয়েছে হাসিন মুসাইয়াব আহমেদ পূর্ণ। পূর্ণ আমার প্রাক্তন একজন ছাত্র, থ্যাংক ইউ পূর্ণ আমাদের আজকের ক্লাসে জয়েন করার জন্য। আবিদা মরিয়ম কারেক্ট অ্যানসার দিয়েছে। বাকি সবার অ্যানসার ভুল হচ্ছে। ভাইয়া তোমরা কেন ভুল করছো আমি বুঝতে পারছি না, আমি তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করি এই প্রবলেমটা ফিক্স করার জন্য। লক্ষ্য করে দেখো, প্রবলেমটা খুব ইজি। H3PO4 এখান থেকে পানি বাদ দিব, মানে ওয়াটার বাদ দিব, H2O। এখানে 3 আছে, 3 থেকে 2টা হাইড্রোজেন বাদ দিব, তাহলে থাকবে 1। আর একটা অক্সিজেন বাদ দিতে হবে, তাহলে এখানে 4 আছে, একটা অক্সিজেন বাদ দিলে হবে 3। তাহলে অ্যানসারটা হবে HPO3। অ্যানসারটা খুব সহজ। H3PO4 ছিল, এখান থেকে 2টা হাইড্রোজেন কমে যাবে, এখান থেকে 2টা হাইড্রোজেন কমে গেলে বাকি থাকে একটা হাইড্রোজেন। তাহলে 2টা হাইড্রোজেন কমে গেলে একটা হাইড্রোজেন থাকে, ফসফরাস আগের মতন থাকবে। একটা অক্সিজেন কমে গেলে এখানে আসবে 3, তাহলে অ্যানসার হবে HPO3। তাহলে যারা পারছো না তাদেরকে আবার একটু বলে দেওয়া হলো, এইগুলো খুব ক্রিটিক্যাল কোশ্চেন। যারা পারছো না, আহমেদ আলী এখন কারেক্ট অ্যান্সার করেছে। মুনির চৌধুরী বলেছে ক্যালকুলেটর হ্যাক্সের উপর লাইভে আসবেন। মুনির, ক্যালকুলেটর হ্যাক্সের উপর আমাদের একটা এন্টায়ার প্লেলিস্ট আছে ইউটিউবে, তুমি একটু ইউটিউবে যে প্লেলিস্টটা দেখে নিতে পারো।
সৌরভ বাসক নিসর্গ মৃধা কারেক্ট অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতগুলো কারেক্ট অ্যান্সার দিয়ে যাচ্ছ। তাহলে এটা হচ্ছে H3PO3 আমরা বুঝতে পারলাম। এখন লক্ষ্য করে দেখো, মনে রাখো, সবাই মনে রাখো, লক্ষ্য করে দেখো, এই উপরেরটা হয়ে গেল, এইটা একটা অর্থ ফসফরিক অ্যাসিড, H3PO4 একটা অর্থ ফসফরিক অ্যাসিড। অর্থ থেকে যদি এক অণু পানি বিয়োগ যায় তাহলে যেটা আসবে সেটার নাম হচ্ছে মেটা ফসফরিক অ্যাসিড। অর্থ থেকে যদি এক অণু পানি বিয়োগ যায় তাহলে যে অ্যাসিডটা পাওয়া যাবে সেটা হচ্ছে মেটা ফসফরিক অ্যাসিড। তাহলে কি বোঝা গেল? নরমালটাকে অর্থ বলি, আর অর্থ থেকে এক অণু পানি বিয়োগ দিলে যে অ্যাসিডটা পাওয়া যায় তাকে বলি মেটা। তাহলে এইভাবে অর্থ, মেটা আমরা এই দুইটো নাম জানতে পারলাম। তাহলে আমি তোমাদেরকে আবারও বলে দিই, অর্থ হচ্ছে নরমালটা, মেটা হচ্ছে অর্থ থেকে এক অণু পানি বিয়োগ করলে যে অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডটা। তাহলে এখন আমরা চলে যাই পাইরো কখন হবে। পাইরো কখন হবে আসো তোমাদেরকে সেটা একটু দেখাই। পাইরো আমরা অর্থ দেখলাম, মেটাও দেখলাম, এবার আসি পাইরো। আমরা জানি H3PO4 এটা হচ্ছে অর্থ ফসফরিক অ্যাসিড, কারণ এটা হচ্ছে তার জেনারেল ভার্সন বা নরমাল ভার্সন। এখন বুঝো, এই যে অর্থ ভার্সন H3PO4, আমি সবাইকে বলবো এই H3PO4 কে আগে 2 দিয়ে গুণ করো, এই H3PO4 কে আগে 2 দিয়ে গুণ করো, করে তার থেকে এক অণু পানি বিয়োগ করো, তারপর আমাকে বলো এইখানে কি পাওয়া যাবে। এটাও একটা টাফ প্রবলেম। আগে H3PO4 অর্থাৎ অর্থ ভার্সনকে 2 দিয়ে গুণ করো, তারপর তার থেকে এক অণু পানি বিয়োগ করো। আমি দেখতে চাই অ্যানসারটা কি হবে সেটা কয়জন বের করে আনতে পারো। H3PO4 কে 2 দিয়ে গুণ করো, তারপর তার থেকে এক অণু পানি বিয়োগ করো, তাহলে অ্যানসারটা কি পাওয়া যাবে সেটা আমাদেরকে একটু লিখে দাও। আমি অধীর আগ্রহে কিন্তু তোমাদের অ্যানসারটা পাওয়ার জন্য অপেক্ষা করে যাচ্ছি। সো আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, অর্থকে 2 দিয়ে গুণ করে এক অণু পানি বিয়োগ করতে হবে, তাহলে অ্যানসারটা কি হবে সেটা আমি তোমাদের কাছে আজকে জানতে চেয়েছি। ইয়েস, আমি কারেক্ট অ্যানসার দেখতে পাচ্ছি। সাদিয়া আফরিন, নিশাদ, ইমন পার্ট 2, রাকিবা, ঋতু, মশিউর, H হৃদয়, স্বর্ণা, নিসর্গ মৃধা, অনিশ্বেষে মধুর সকাল, তোমরা সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো। কনগ্রাচুলেশন তোমরা যারা কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো। আমি তোমাদেরকে বলবো তোমরা যদি ভিডিওটা এখনই আবার একটু শেয়ার করে দাও, কারণ হয়তো নেট কানেকশনের কারণে কিছু বন্ধু হারিয়ে গিয়েছিল, তারা এই ভিডিওটা শেয়ার করলে দেখে আবার ফেরত আসবে। সো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা যাতে ভিডিওটা কন্টিনিউয়াসলি টাইম টু টাইম শেয়ার করে যাও। সো আমরা এবার কারেক্ট অ্যান্সারটা একটু লিখে ফেলি। কারেক্ট অ্যান্সারটা খুব সহজ, তাকিয়ে দেখো, এইটাকে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে হবে হাইড্রোজেন, ফসফরাস, অক্সিজেন। 3 কে 2 দিয়ে গুণ করলে হবে 6, 1 কে 2 দিয়ে গুণ করলে হবে 2, আর 4 কে 2 দিয়ে গুণ করলে হবে 8। এইখান থেকে এখন পানি বিয়োগ দিব। এখানে 6টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, 6 থেকে 2 মাইনাস করলে 4টা হাইড্রোজেন, এখানে ফসফরাস 2টা, তাই এখানেও ফসফরাস 2টা, এখানে অক্সিজেন 8টা, এখানে 1টা, তাহলে এখানে আসবে অক্সিজেন 7টা। বাস, এইটাই হয়ে গেল নাম। তাহলে লক্ষ্য করো, অর্থকে 2 দিয়ে গুণ করে তার থেকে এক অণু পানি বাদ দেওয়া হলো। এইবার যে ভার্সনটা পাওয়া যাবে তাকে আমরা বলবো পাইরো ফসফরিক অ্যাসিড। এই ভার্সনটাকে আমরা বলবো পাইরো ফসফরিক অ্যাসিড। এই ভার্সনটাকে আমরা বলবো পাইরো ফসফরিক অ্যাসিড। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। যারা বুঝে ফেলেছো তাদেরকে আমি একটু অনুরোধ করব এবার একটু সামারি লিখে নেওয়ার জন্য। সবাই মনে রাখো, তাহলে অর্থ হচ্ছে আমাদের নরমাল ভার্সন। সবাই লিখে নাও, অর্থ হচ্ছে নরমাল ভার্সন, যেমন H3PO4। মনে রাখো, অর্থকে পানি বিয়োগ করা হলে যেটা পাওয়া যায় সেটা হবে মেটা। তাহলে মেটার উদাহরণ হচ্ছে HPO3। আর অর্থকে 2 দিয়ে গুণ করে তার থেকে যদি পানি বিয়োগ করো তারপরে যা পাওয়া যাবে সেটা হচ্ছে পাইরো। পাইরোর উদাহরণ বের করলাম H4P2
H2O7। তাহলে আজকে এই ক্লাসে আমরা অর্থ, তারপরে মেটা, তারপরে পাইরো, এই সকল অ্যাসিডগুলোর নাম কিভাবে ভালো করে মনোযোগ দিতে পারছো না। একজন জানতে চেয়েছে সায়েম ইনভিজিবল, যে ভাইয়া আপনার নামটা একটু কাইন্ডলি বলেন। সায়েম, আমার নাম হচ্ছে শামির মুনতাজির, আমি তোমাদের জেএমএস স্কুলের কেমিস্ট্রি এবং বায়োলজি পড়িয়ে থাকি। আরিফ হাসান আমাদেরকে জানিয়েছে নেটের প্রবলেম হচ্ছে। আই এম রিয়েলি সরি যে ইন্টারনেট কানেকশনটার প্রবলেমের কারণে। আমরা আশা করি তোমরা এই পর্যন্ত আলোচনাটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে অর্থ, অর্থ থেকে এখনো পানি বাদ দিলে সেটা হয় মেটা, এবং অর্থকে 2 দিয়ে গুণ করলে তার থেকে পানি বিয়োগ দিলে সেটা হয়ে যায় পাইরো। তো এইভাবে অর্থ, মেটা, পাইরো এই জাতীয় নামকরণগুলো করা হয়ে থাকে। তো এইবার আমি তোমাদেরকে একটা প্রবলেম দিব। এই জিনিসটা লিখাই থাকুক, কারণ আমাদের ক্লাসের মধ্যে এটা বেশ কাজে আসবে। আসো এবার তোমাদেরকে আমি একটা ক্লাস প্রবলেম সলভ করতে দিই। লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটা প্রবলেম সলভ করতে দিয়ে দিচ্ছি। প্রবলেমটা খুব সিম্পল। তোমরা এবার এই অ্যাসিডটার নাম বলো, H2S2O7। এই অ্যাসিডের নাম কি হবে? এই নামটা আমাদেরকে এখনই এই মুহূর্তে লিখে জানিয়ে দাও। তারপর তোমাদের কাছে আমি আরো জানতে চাচ্ছি HNO3 এই অ্যাসিডের নাম কি হবে সেটাও আমাদেরকে জানাও। অবশ্যই নাম লেখার সময় অর্থ, প্যারা, মেটা এই অবস্থানগুলো উল্লেখ করতে হবে। অবশ্যই নাম লেখার সময় অর্থ, মেটা, পাইরো এই অবস্থানগুলো উল্লেখ করতে হবে। আমি তোমাদের কাছে এই ব্যাপারগুলোর নাম জানতে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি তোমরা আমাদের সাথে এখনো উপস্থিত আছো। যারাই আছো ক্লাসের মধ্যে, দয়া করে আমরা এই দুটো কুইজের অ্যান্সার করে ফেলার চেষ্টা করি। সবাই এই দুটো কুইজের অ্যান্সার করার চেষ্টা করো। আমি প্রশ্ন দুটো দিয়েছি, H2S2O7 এবং HNO3। প্রথমটার কারেক্ট অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে, সপ্তক দিয়েছে, নিসর্গ মৃধা কারেক্ট অ্যান্সার দিয়েছে। মার্জিয়া তিশা সেকেন্ডটার কারেক্ট অ্যান্সার দিয়েছে। নাজমুল আকাশ সেকেন্ডটার ফার্স্টটার কারেক্ট অ্যান্সার দিয়েছে। তৌহিদও কারেক্ট অ্যান্সার দিয়েছে। সাইমা মাহমুদ কারেক্ট অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। পিচাশিদ্দ ডঙ্কার কারেক্ট অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের এই জিনিসগুলো করে দেখতে পারছো। H2S2O7, তাহলে সবাই একটু লক্ষ্য করো, H2S2O7 এইটা কিভাবে এসেছে? H2S2O7 আসলে এসেছে H2SO4 এর থেকে। H2SO4 কে আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, করলে আসে H2S2O8। এবার এখান থেকে দেখো এখনো পানি বের করে দাও, সরি এটা হবে H4S2O7। তাহলে এখান থেকে এখনো পানি বের করে দাও, তাহলে হাইড্রোজেন 4টা থেকে 2টা কমে গেলে 2টা হবে, অক্সিজেন 8টা থেকে 2টা কমে গেলে 7টা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম অর্থকে 2 দিয়ে গুণ করার পর পানি বের করে দিয়ে আমরা এই অ্যাসিডটা তৈরি করেছি। তাহলে অবশ্যই এই অ্যাসিডটা হবে আমাদের পাইরো। এই অ্যাসিডটা হবে আমাদের পাইরো সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিডটা হবে আমাদের পাইরো সালফিউরিক অ্যাসিড। আর নাইট্রিক অ্যাসিড, HNO3 কে আমরা বলে থাকি হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এবং এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের নরমাল ফর্ম, তাই আমরা বলবো অর্থোনাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের মেটা, পাইরো এই ফর্মগুলো সম্ভব নয়। কারণ কি? কারণ হচ্ছে এখানে হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেন থাকলে সেখান থেকে পানি বের হয়ে যাওয়ার প্রশ্ন আসে না। তো নাইট্রিক অ্যাসিডের সেই ফর্মগুলো তাই আর খুঁজে পাওয়া যায় না। তো আশা করি এখনো ক্লাসে আমাদের সাথে প্রায় 150 মতন মানুষ আছো যারা এই প্রশ্নটির উত্তর সঠিকভাবে করে যাচ্ছ। তো আমরা আশা করব অর্থ, মেটা, পাইরো এই সকল অ্যাসিড দিয়ে প্রশ্ন আসলে তোমরা এখন থেকে সেইগুলো হয়তো সঠিকভাবে অ্যান্সার করে ফেলতে পারবে। তো এইবার আসো আমরা আমাদের ক্লাসের আরেকটু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব।
তো আমাদের অ্যাসিডের নামকরণ শেষ। এবার আসো আমরা শিখি আয়নিক যৌগের নামকরণ। এবার আমরা শিখব আয়নিক যৌগের নামকরণ। একটা আয়নিক যৌগের দুইটা পার্ট থাকে, একটাকে প্লাস চার্জ থাকে, একটা থাকে মাইনাস চার্জ। প্লাস চার্জটাকে বলা হয় ক্যাটায়ন আর মাইনাস চার্জটাকে বলা হয়ে থাকে অ্যানায়ন। তাহলে যেমন সোডিয়াম ক্লোরাইড, সেটাকে ভাঙলে সোডিয়াম প্লাস হয়, ক্লোরাইড মাইনাস হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে এইটা পাওয়া যাবে। তারপর লক্ষ্য করে দেখো ক্যালসিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি পাওয়া যাবে? ক্যালসিয়াম 2+ পাওয়া যাবে, দুইটা ক্লোরাইড পাওয়া যাবে। আমি তোমাদের কাছে এখন একটু জানতে চাচ্ছি ম্যাগনেসিয়াম ফসফেট, এইটাকে ভাঙলে এই দুই জায়গাতে কি পাওয়া যাবে? ম্যাগনেসিয়াম ফসফেট, একে ভাঙা হলে ওই দুই জায়গাতে কি কি জিনিস পাওয়া যাবে আমাকে একটু কমেন্টে এখনই জানিয়ে দাও। ম্যাগনেসিয়াম ফসফেট এটাকে ভাঙা হলে সেই দুটো জায়গাতে কি কি জিনিস পাওয়া যাবে সেইটাই আমি তোমাদের কাছে কমেন্টে কিন্তু জানতে চাচ্ছি। আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। ম্যাগনেসিয়াম সালফেট এটাকে ভাঙলে কি কি পোরশন পাওয়া যাবে আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট করে সেটা জানিয়ে দাও। ইয়েস, আমি সেলিম রেজা জয়ের অ্যান্সার দেখতে পাচ্ছি। তোমরা সবাই তাহলে আয়নগুলোর নাম লিখছো, কেউ কিন্তু আয়নের আগে কয়টা আয়ন পাওয়া যাবে সেটা লিখছো না, দুইটা তিনটা নাকি একটা, কয়টা আয়ন পাওয়া যাবে সেটাও কিন্তু লিখে দিতে হবে। তো আমি চাচ্ছি তোমরা আয়নগুলোর নামকরণগুলো করার সময় তার সাথে প্লাস কয়টা আয়ন আসবে সেটাও একটু লিখে দাও। আমি তোমাদের প্রশ্নের জন্য অ্যান্সার, আহনাফ তাহমিদের অ্যান্সার কিছুটা কারেক্ট হয়েছে, সম্পূর্ণ কারেক্ট হতে পারেনি। আশিকের অ্যান্সারও আংশিক কারেক্ট, কেউই পুরো অ্যান্সারটা দিচ্ছ না। না, কারেক্ট অ্যান্সার কারো কাছ থেকে পূর্ণাঙ্গ রূপে আমি দেখতে পাচ্ছি না। অবশ্যই আয়নের আগে কয়টা আয়ন আসবে সেটাও বলে দিতে হবে। তোমরা কেউই এই প্রশ্নটা কারেক্ট উত্তর দিতে পারছো না, তো এটা অনেক কঠিন। তো তোমাদেরকে আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। লক্ষ্য করো, আমাদের প্রবলেম ছিল ম্যাগনেসিয়াম ফসফেট নিয়ে। তাকিয়ে দেখো ম্যাগনেসিয়াম ফসফেট, আমি একটু জানতে চাই ম্যাগনেসিয়ামের যোজনী। সবাই ম্যাগনেসিয়াম এবং ফসফেটের যোজনী কত বা চার্জ কত সেটা একটু লিখে দাও। ম্যাগনেসিয়ামের যোজনী কত, ফসফেটের যোজনী কত? ম্যাগনেসিয়ামের চার্জ বা ম্যাগনেসিয়ামের যোজনী কত হবে সেটা এখানে লিখো, ফসফেটেরটা কত হবে সেটা একটু লিখো, কারণ কারেক্ট অ্যান্সারটা কেউই বের করতে পারছো না। তাই আমি সবাইকে একটু শিখিয়ে দিতে চাই এটা কিভাবে করতে হবে। তাই সবাই আগে বলো এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কত, ফসফেটের যোজনী কত? সবাই আগে আমাকে কমেন্টে এইটুকু একটু লিখে দেখাও। ম্যাগনেসিয়ামের যোজনী এবং ফসফেটের যোজনী আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। সুমাইয়া সুমুর অ্যান্সার কিন্তু কারেক্ট হয়েছে। আংশিক, সেও পূর্ণাঙ্গ রূপে কারেক্ট অ্যান্সারটি দিতে ব্যর্থ হয়েছে। সো আমি তোমাদের কাছে এখনো জানতে চাচ্ছি কারেক্ট উত্তর আমি এখনো কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, এই প্রথম আমি কারেক্ট অ্যান্সারটি পেয়ে গেলাম। ইয়েস, আমরা বাজে কানেকশনের পরে সবাই কিন্তু আবার ফেরত আসতে পেরেছি। থ্যাংক ইউ যারা এতক্ষণ আসলে ধৈর্য ধরে আমাদের সাথে ছিলে। একটু লক্ষ্য করো, আমরা এই ক্লাসটাকে আর বেশি দীর্ঘায়িত করব না, নেট কানেকশন দিয়ে আমরা একটু পরে আবার ফেরত আসার চেষ্টা করব। এখানে ম্যাগনেসিয়ামের চার্জ +2, ফসফেটের চার্জ হচ্ছে -3। তাকিয়ে দেখো ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়ামের নিজের চার্জ +2, ফসফেটের চার্জ হচ্ছে +3। তাকিয়ে দেখো ম্যাগনেসিয়াম আছে কয়টা? 3টা। ফসফেট আছে কয়টা? 2টা। তাহলে এটাকে ভাঙা হলে অবশ্যই পাওয়া যাবে ম্যাগনেসিয়াম 2+, ফসফেট 3+। চার্জগুলো মাথায় বসিয়ে দিলাম। ম্যাগনেসিয়াম আছে 3টা, তাই এটাকে লিখব 3। ফসফেট আছে 2টা, তাই এখানে লিখব 2। তাহলে ম্যাগনেসিয়াম ফসফেটকে ভাঙা হলে এই জিনিসটা পাওয়া যাবে। প্রথমে আমি চার্জগুলো বের করব, দুইটাকে আলাদা করে তাদের মাথায় চার্জগুলো বসিয়ে দিব।
তারপর ম্যাগনেসিয়ামের সংখ্যা 3 থাকায় আগে 3 দিয়ে গুণ করব, ফসফেটের সংখ্যা নিচে 2 থাকায় আগে 2 দিয়ে গুণ করব। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। সবাই আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড নেট কানেকশনের প্রবলেমের কারণে হয়তো ব্রডকাস্টিং ইন্টারাপশনে ভুগছো। তো সবাই আশা করি এতক্ষণ পর্যন্ত কষ্ট করে হলেও এই জিনিসটা বুঝতে পেরেছো। লেটস ওয়েট আ বিট মোর। তো ম্যাগনেসিয়াম ফসফেট এই উদাহরণটি আমরা বলে ফেলার পর তোমাদেরকে আমি আরেকটা প্রবলেম দিতে চাই। এই প্রবলেমটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই প্রবলেমটাও খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখে এইটার অ্যান্সার কয়জন করে দিতে পারো? কিউপ্রাস অক্সাইড এইটাকে ভাঙলে কি পাওয়া যাবে? কিউপ্রাস অক্সাইড এইটাকে ভাঙলে কি কি আয়ন পাওয়া যাবে তা আমি তোমাদের কমেন্টে দেখতে চাচ্ছি। কিউপ্রাস অক্সাইডকে ভাঙলে Cu2O এইটাকে ভাঙলে কি কি পাওয়া যাবে তা আমি দেখতে চাচ্ছি। কিউপ্রাস অক্সাইডকে ভাঙলে কি কি পাওয়া যাবে তা দেখতে চাচ্ছি। আমি জানি আজকে নেট কানেকশন হচ্ছে, আমরা কিছুক্ষণ পরেই হয়তো কানেকশনটা বন্ধ করে দিব। আমরা একটু দেখিয়ে দিই কিউপ্রাস অক্সাইডকে ভাঙলে কি পাওয়া যাবে। কপারের যোজনী হচ্ছে এই নিচে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে আমরা বুঝতে পারি কপারের চার্জ হবে +1, অক্সিজেনের চার্জ হবে -2। কপার আছে 2টা তাই আগে বসবে 2, অক্সিজেন আছে 1টা তাই আগে বসবে 1। তাহলে কিউপ্রাস অক্সাইডকে ভাঙলে এটা পাওয়া যাবে। এই ক্লাসের সেকেন্ড পার্ট আজকে রাত 9টায় অনুষ্ঠিত হবে। আমাদের অজৈব যৌগ শেষ হয়নি, আমি ভালো একটা নেট কানেকশন নিয়ে রাত 9টায় ফেরত আসব। যারা কষ্ট করে ক্লাসে ছিলে আমি আন্তরিকভাবে দুঃখিত। রাত 9টার ক্লাসে এই ক্লাসের সেকেন্ড পার্ট অর্থাৎ অজৈব যৌগের নামকরণের সেকেন্ড পার্ট আজকে রাত 9টায় তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট করে নিজের নেট কানেকশনটা ঠিক করো, আমরাও ঠিক করার চেষ্টা করছি। রাত 9টায় আবার দেখা হবে।